সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ সমসাময়িক প্রসঙ্গ। এই মুহূর্তে স্টুডিও থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমি নাফিসা তানজিন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সাময়িক সময়ে আলোচিত কিছু প্রসঙ্গ। আজ রবিবার 6 চৈত্র 1428 20 মার্চ 2022 খ্রিস্টাব্দ। সিলেটের সার কারখানায় ভয়াবহ দুর্নীতি, নাটবল্টুর কেজি কোটি টাকা। কারখানার জন্য নাটবল্টু আনা হয়েছিল আমেরিকা থেকে, সেই নাটবল্টু আবার সরবরাহ করেছে মালয়েশিয়ান কোম্পানি। দাম কত জানেন? লোহা বা স্টিলের 1 কেজি নাটের দাম 1 কোটি টাকা, বল্টুর দাম তার অর্ধেক, প্রতি কেজি 50 লাখ টাকা। কেনাকাটারে মৎসব হয়েছে রাষ্ট্রায়ত্ত সার কারখানা সিলেটের শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে। এই তালিকায় আরও আছে এক্সপেন্ডার হুইল, রাবার ও লোহায় তৈরি ছোট আকারের এই ঘূর্ণয়মান চাকার কেজি পড়েছে 1 কোটি টাকার বেশি। আধা কেজি ওজনের একটি লোহার স্প্রিংয়ের দাম 16 লাখ টাকা। এরকম অস্বাভাবিক দাম দিতে গিয়ে 243 কেজি ওজনের এই চালানের খরচ পড়েছে 14.5 কোটি টাকা। গত 19 ফেব্রুয়ারি চালানটি চট্টগ্রাম বন্দর থেকে খালাস নেওয়া হয়। কারখানার জন্য কেন আমেরিকান নাটবল্টু কিনতে হবে জানতে চাইলে এসএফসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, বিষয়টি আমার জানা নেই, বাণিজ্যিক বিভাগ এটি করে। তিনি বাণিজ্য বিভাগের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। আর এসএফসিএল এর বাণিজ্যিক বিভাগের জেনারেল ম্যানেজার সেরনিয়াবাদ রেজাউল বাড়ি বলেন, এই কারখানার যন্ত্রপাতি যে দেশের, নিয়ম অনুসারে সেখান থেকেই খুচরা যন্ত্রাংশ কিনতে হবে। সে কারণে আমেরিকার যন্ত্রের জন্য আমেরিকার নির্ধারিত সেই কোম্পানি থেকেই খুচরা যন্ত্রাংশ কেনা হয়েছে। তাছাড়া এটি সরকারি প্রতিষ্ঠান, আর দাম যাই হোক, মানি লন্ডারিংয়ের কোনো সুযোগ নেই। চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, শুল্কায়নের জন্য আমদানি চালানের তথ্য চট্টগ্রাম কাস্টম হাউসে দাখিলের পর অস্বাভাবিক দাম দেখে সন্দেহ করেন কর্মকর্তারা। এরপর চালানটি 1 মাস আটকে রাখা হয় বন্দর জেটিতে। পরে পরীক্ষা করতে গিয়ে দেখা যায়, কাগজপত্রে পণ্যের যে পরিমাণ দেয়া হয়েছে, পণ্য আছে তার কম। আবার ঘোষণা দেওয়া হয়েছে এক পণ্যের, আনা হয়েছে আরেকটি। এ নিয়ে শুল্ক কর্মকর্তাদের সঙ্গে সার কারখানার কর্তৃপক্ষের অন্তত 3 দফায় বৈঠক করতে হয়েছে। সাধারণত কোনো আমদানিকারক এটা করলে 200% টাকা জরিমানা করতে হয়, কিন্তু সরকারি প্রতিষ্ঠান বলে পার পেয়ে গেছে। আর এর C&F ছিল শাহজকি এন্টারপ্রাইজ লিমিটেড। চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার ফখরুল আলম বলেন, পণ্যের দামে অসঙ্গতি হলে সেটার দায় আমদানিকারকের। আমরা উপযুক্ত শুল্ক আদায় করেই পণ্য খালাস দিয়েছি। 3 কেজি ওজনের লোহার নাটের দাম দেখানো হয় 1.5 কোটি টাকারও বেশি, অর্থাৎ প্রতি কেজি নাটের দাম 50 লাখ টাকা। লোহা বা স্টিল জাতীয় 2 কেজি 100 গ্রাম নাটের মূল্য ধরা হয়েছে 2.25 কোটি টাকা, অর্থাৎ প্রতি কেজি নাটের দাম পড়েছে 1 কোটি টাকার বেশি। আবার 340 গ্রাম লৌহজাত নাটের দাম দেখানো হয় 13 লাখ টাকার বেশি। এ ধরনের নাটের দাম পড়েছে প্রতি কেজি প্রায় 39 লাখ টাকা। 195 কেজির পিউরিফায়ার এক্সপান্ডার শেপের দাম ধরা হয়েছে 2.25 কোটি টাকার বেশি। 70 কেজি ওজনের প্লেন শাফট বিয়ারিং এর দাম দেখানো হয় প্রায় 1.25 কোটি টাকা। এসব দামও অস্বাভাবিক বেশি বলে মনে করেন সার কারখানার এক সাবেক ব্যবস্থাপনা পরিচালক। একইভাবে লোহা বা স্টিল জাতীয় আধা কেজির কম ওজনের লোহার স্প্রিং এর দাম দেখানো হয় 16 লাখ টাকা। আধা কেজি ওজনের স্প্রিং ওয়াশারের মূল্য ধরা হয় 8 লাখ টাকারও বেশি। 60 কেজি ওজনের একটি কেরিয়ার ও গ্যাসকেট 7.5 লাখ টাকায় আমদানি দেখানো হয়। 4 কেজি ওজনের সিল রিং জাতীয় পণ্যের দাম প্রায় 4.25 লাখ টাকা। 67 কেজি 820 গ্রাম ওজনের নাটের বল্টু কেনা হয়েছে 61,58,151 টাকা 85 পয়সায়। এই প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম কাস্টম হাউসের একজন উপকমিশনার বলেন, এভাবে বেশি দামে পণ্য আমদানি করে বিপুল পরিমাণ অর্থ নয়চয় হয়েছে বলে তারা মনে করছেন। চট্টগ্রামের একজন কাস্টমস কর্মকর্তা জানান, এই চালানের অস্বাভাবিক দামের বিষয়ে জানতে চেয়ে কাস্টমসের পক্ষ থেকে ক্যালিফোর্নিয়ার সেই রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ইমেল করা হয়েছিল, কিন্তু তারা কোনো জবাব দেননি। জেলা বিএনপির কাউন্সিল হঠাৎ স্থগিত। আগামীকাল সোমবার 21 মার্চ সিলেট জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল হওয়ার কথা ছিল, তবে অনিবার্য কারণবশত কেন্দ্রের নির্দেশে এই সম্মেলন ও কাউন্সিল স্থগিত করা হয়েছে। বিষয়টি সিলেট ভিউকে নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গিরদার। সিলেটে জীববিজ্ঞান অলিম্পিয়াডে শিক্ষার্থীদের প্রাণের মেলা। উঠে গেছে বিধিনিষেধ। করোনার সংক্রমণ কমে যাওয়াতে দীর্ঘ সময় পর সকল শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে পুরোদমে পাঠদান। এতে আনন্দে ভাসছেন সিলেট সহ সারা দেশের শিক্ষার্থীরা। আর আনন্দের সেই ঢেউ আছড়ে পড়েছে আঞ্চলিক জীববিজ্ঞান অলিম্পিয়াড উৎসবেও।
সিলেটে অনুষ্ঠিত হয়েছে আঞ্চলিক জীববিজ্ঞান অলিম্পিয়াড উৎসব 2022। গেলবারের মতো এবছর এই আসরের ভ্যানু ছিল কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এ যেন এক প্রাণের মেলা। প্রতি বছরের ধারাবাহিকতায় সিলেট বিভাগের সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ এই 4টি জেলার উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অংশ নেয় এই উৎসবে। এবছর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর 210 জন, নবম থেকে দশম শ্রেণীর 549 জন এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর 227 জন সহ 3টি ক্যাটাগরিতে মোট 987 জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে। এর মধ্যে সিলেট আঞ্চলিক উৎসবে মোট 901 জন শিক্ষার্থী উপস্থিত ছিল। বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমেই পরীক্ষা নেওয়া হয়। শনিবার 19 মার্চ সকাল 9টায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত হন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সকাল 9:30টায় সমবেত কণ্ঠে তারা পরিবেশন করে জাতীয় সঙ্গীত। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা সহ আয়োজক ও সহযোগী সংগঠনের পতাকা উত্তোলন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ মোস্তফা শামসুজ্জামান। বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রফেসর ডক্টর আ.খ.ম. গোলাম সারোয়ার, সিলেট অঞ্চলের সভাপতি প্রফেসর ডক্টর মৃত্যুঞ্জয় কুণ্ড এবং সমকালের সিলেট ব্যুরোর স্টাফ রিপোর্টার ফয়সল আহমেদ বাবলু। এ সময় আরও উপস্থিত ছিলেন বিডিবি ও সিলেট আঞ্চলিক কমিটির সহসভাপতি মণ্ডলী, সিলেট অঞ্চলের বর্তমান সাধারণ সম্পাদক তাসফিয়া তাহজিন ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ হাসান সহ 100 জন এনজাইম ও সমকাল সুরিদের সদস্যবৃন্দ। সকাল 10:30টায় সিলেট অঞ্চলের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। এ সময় মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আলমগীর। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বিডিবি ও সিলেট আঞ্চলিক কমিটির সহসভাপতি প্রফেসর ডক্টর গোকুল চন্দ্র বিশ্বাস, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আবুল কালাম আজাদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর শরীফুন্নেসা মুনমুন, প্রফেসর ডক্টর মাসুদুর রহমান এবং সহকারী প্রফেসর ডক্টর কাজী জিন্নাহ। দুপুর 2:30টায় আঞ্চলিক উৎসবের ফলাফল ঘোষণা করা হয়। এতে জুনিয়র ক্যাটাগরিতে 49 জন, সেকেন্ডারি ক্যাটাগরিতে 114 জন এবং হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে 44 জন সহ সর্বমোট 200 জনকে পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে জুনিয়র ক্যাটাগরিতে সর্বোচ্চ 86.07 নম্বর পেয়ে সরকারি অগ্রগামী গার্লস স্কুল ও কলেজের স্বস্তিকা পাল, সেকেন্ডারি ক্যাটাগরিতে সর্বোচ্চ 85.53 নম্বর পেয়ে ব্লুবার্ড হাই স্কুল ও কলেজের হিমেল দাস পরাগ এবং হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে সর্বোচ্চ 69.09 নম্বর অর্জন করেন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অন্তর্দন্ত। এবারের উৎসবে সর্বোচ্চ অংশগ্রহণকারী শিক্ষার্থী প্রতিষ্ঠান নির্বাচিত হয় শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি অ্যান্ড হাই স্কুল এবং সর্বোচ্চ বিজয়ী শিক্ষার্থী প্রতিষ্ঠান নির্বাচিত হয় জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। 31 মার্চ থেকে 6 এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ। দেশের ইলিশ সম্পদ উন্নয়নে, জাটকা রক্ষায় জনসচেতনতা সৃষ্টি ও জেলেদের জাটকা আহরণে নিরুৎসাহিত করতে আগামী 31 মার্চ থেকে 6 এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ 2022 উদযাপন করা হবে। রবিবার রাজধানীর মৎস্য ভবনে মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ ইয়ামিন চৌধুরী, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মোহাম্মদ তৌফিকুল আরিফ ও এস.এম. ফেরদৌস আলম, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ হেমায়েত হোসেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর ইয়াহিয়া মাহমুদ, মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তরের উপপরিচালক মোহাম্মদ শেফাউল করিম, মন্ত্রণালয়ের যুগ্ম মহাসচিব হাফসা বেগম, মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোসাম্মদ আতিয়ার রহমান প্রমুখ। সভায় মৎস্য ও প্রাণী সম্পদ সচিব বলেন, দেশের ইলিশ সম্পদ রক্ষায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপনের গুরুত্ব অপরিসীম। জাটকা সংরক্ষণের জন্য দেশের আপামর জনসাধারণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সভায় জাটকা সংরক্ষণ সপ্তাহে কেন্দ্রীয়ভাবে ও জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এসব কর্মসূচির মধ্যে রয়েছে সংবাদ সম্মেলন, উদ্বোধনী সমাবেশ, নৌ র্যালি ও আলোচনা অনুষ্ঠান আয়োজন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় জাটকা রক্ষার গুরুত্ব বিষয়ে টকশো, টিভিসি, স্ক্রল প্রচার, পোস্টার, লিফলেট বিতরণ, জেলে মৎস্যজীবীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা আয়োজন, জাটকা রক্ষায় ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনা, ইলিশ বিষয়ে সেমিনার আয়োজন প্রভৃতি। কখনো দাঁড়াননি এমন নারীও এখন টিসিবির সারিতে। পবিত্র
পবিত্র রমজান উপলক্ষে দেশের 1 কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য দিতে শুরু করেছে সরকারি বিক্রয়কারী প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। আজ রোববার এই কার্যক্রম শুরু হয়। সাশ্রয়ী মূল্যে পণ্য পেতে 8 থেকে 9 বছর বয়সী শিশুদেরও সারিতে দাঁড়াতে দেখা গেছে। এছাড়া সারিতে এমন নারীরাও দাঁড়িয়েছেন যারা আগে কখনো টিসিবির লাইনে দাঁড়াননি। আজ ঢাকার দক্ষিণ নীলক্ষেত আবাসিক এলাকায় টিসিবির ট্রাক আসে দুপুর 12টার দিকে। সরেজমিনে দেখা যায় টিসিবির পণ্যের জন্য লম্বা সারি। টিসিবির পণ্যের জন্য যারা বেলা 11টার দিকে এসেছেন তাদের 1টা পর্যন্ত সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সারিতে পুরুষের তুলনায় নারীদের ভিড় তুলনামূলকভাবে বেশি। দাঁড়ানো নিয়ে নারীদের সারিতে ঝামেলা বাঁধতেও দেখা গেছে। দীর্ঘক্ষণ সারিতে দাঁড়িয়ে থেকে ক্লান্ত হয়ে অনেক নারীকে বসে পড়তেও দেখা গেছে। সাশ্রয়ী মূল্যে পণ্য পেতে 8 থেকে 9 বছর বয়সী শিশুদেরও সারিতে দাঁড়াতে দেখা গেছে। এছাড়া সারিতে এমন নারীরাও দাঁড়িয়েছেন যারা আগে কখনো দাঁড়াননি। প্রথমবারের মতো টিসিবির পণ্যের জন্য সারিতে দাঁড়ানো নারীদের একজন শহীদনগরের শাহেদা। তিনি আরবি পড়ান। টিসিবির পণ্য নেয়ার জন্য আজ ছুটি নিয়ে এসেছেন বলে জানান তিনি। শাহেদা বলেন, আমার পরিবারের 6 সদস্য। নিত্যপণ্যের যা দাম কুলিয়ে ওঠা যাচ্ছে না, তাই বাধ্য হয়ে ছুটি নিয়ে টিসিবির পণ্যের জন্য এখানে এসে দাঁড়িয়েছি। দক্ষিণ নীলক্ষেত আবাসিক এলাকায় টিসিবির ট্রাক থেকে পণ্যের 250 প্যাকেজ দেয়া হচ্ছে আজ। দীর্ঘক্ষণ সারিতে দাঁড়িয়ে থেকে একটি প্যাকেজ পেয়েছেন শারমিন নামের একটি নারী। তিনি বলেন, টিসিবি থেকে 610 টাকায় একটি প্যাকেজ পেয়েছেন। সরকার 2 ধাপে 1 কোটি পরিবারের কাছে টিসিবির পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। প্রথম ধাপে আজ থেকে 31 মার্চ পর্যন্ত সারা দেশে সাশ্রয়ী মূল্যে 5 ধরনের পণ্য বিক্রয় করবে টিসিবি। এরপর আগামী 3 এপ্রিল শুরু হবে দ্বিতীয় ধাপের বিক্রি কার্যক্রম। এ ধাপের বিক্রি কবে শেষ হবে তা গতকাল শনিবার পর্যন্ত ঠিক করা হয়নি। টিসিবি সূত্রে জানা গেছে, আজ যে কার্যক্রম শুরু হলো তা বাস্তবায়ন করতে 8 মার্চ থেকে জেলায় জেলায় পণ্য পাঠানো শুরু করেছে টিসিবি। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রতিটি জেলায় খাদ্য অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ও নির্ধারিত গুদামে টিসিবির পণ্য রাখা হয়েছে। প্রথম ধাপে 1 কোটি পরিবারের কাছে 110 টাকা লিটার দরে বিক্রি করা হবে 2 লিটার করে সয়াবিন তেল। এছাড়া 55 টাকা কেজি দরে 2 কেজি করে চিনি, 30 টাকা কেজি দরে 5 কেজি করে পেঁয়াজ এবং 65 টাকা কেজি দরে 2 কেজি করে মসুর ডাল বিক্রি করা হবে। দ্বিতীয় ধাপে এসব পণ্যের সঙ্গে যুক্ত হবে প্রতি কেজি 50 টাকা দরে 2 কেজি করে ছোলা। ধর্ষণের ঘটনা চাপা দিতে গলা কেটে হত্যা করা হয় স্কুল ছাত্রীকে। মাগুরার শ্রীপুর উপজেলায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ ও গলা কেটে হত্যা করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে র্যাব। এদিকে ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের ফাঁসির দাবিতে আজ রোববার সকালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নিহত স্কুল ছাত্রীর সহপাঠী ও এলাকার লোকজন। আজ র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কুল ছাত্রীকে হত্যার ঘটনায় হাট শ্রীকোল গ্রামের ফজলু শেখের ছেলে হাসান শেখকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছেন অভিযুক্ত হাসান শেখ। র্যাব 6-এর যশোরের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার বিকেলে কুমার নদের চরে মেয়েটিকে একা পেয়ে প্রথমে ধর্ষণ করেন ওই তরুণ। ধর্ষণের ঘটনা চাপা দিতে মেয়েটিকে তিনি গলা টিপে হত্যা করেন। মৃত্যু নিশ্চিত করতে ব্লেড দিয়ে তার গলায় পোঁচ দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত তরুণ স্বীকার করেছেন ঘটনার সঙ্গে তিনি একাই জড়িত। আজ দুপুরে তাকে শ্রীপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার বেলা 11টার দিকে উপজেলার হাট শ্রীকোল এলাকার উত্তরপাড়ায় কুমার নদের পাশের বাঁশবাগান থেকে ওই ছাত্রীর মরদেহ পাওয়া যায়। বৃহস্পতিবার দুপুর থেকে সে নিখোঁজ ছিল। এই ঘটনার প্রতিবাদে আজ সকাল 10:30টায় হাট শ্রীকোল মাধ্যমিক উচ্চ বিদ্যালয় চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। সেখানে অভিযুক্ত তরুণের সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়। বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থী, শিক্ষক ও জনপ্রতিনিধিরা বক্তব্য দেন। তারা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চান। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখদেব রায় বলেন, অভিযুক্ত তরুণকে পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব। তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। সেনা অভিযানে ইউক্রেনের 33 লাখ মানুষ দেশ ছেড়েছে, সূত্র জাতিসংঘ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR জানিয়েছে, ইউক্রেনে রাশিয়া সেনা অভিযান পরিচালনার পরে এ পর্যন্ত 33 লাখেরও বেশি শরণার্থী দেশ ছেড়েছে। এছাড়াও প্রায় 65 লাখ মানুষ দেশের অভ্যন্তরে বাস্তুচ্যুত হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, গত 24 ফেব্রুয়ারি রাশিয়া দেশটিতে সেনা অভিযানের পর থেকে 33,28,692 বাসিন্দা ইউক্রেন থেকে পালিয়ে গেছে। আর শুক্রবারের আপডেট হচ্ছে আরও 58,030 জন বাসিন্দা তাদের সঙ্গে যোগ দিয়েছেন।
ক্রমাগত বোমার বিস্ফোরণ, বিমান হামলা ও নির্বিচারে ধ্বংসের হাত থেকে বাঁচতে তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করছেন ইউএনএইচসিআর এর প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি। তিনি বলেন, সাহায্য দরকার, কিন্তু সেটা ভয় থামাতে পারে না। শুধুমাত্র যুদ্ধ বন্ধ করলে সেটা থামতে পারে। ইউক্রেন ছেড়ে যাওয়া শরণার্থীদের মধ্যে প্রায় 90% নারী ও শিশু, আর যাদের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে তারা দেশ ছেড়ে যেতে পারবেন না, কারণ তাদের সামরিক বাহিনীতে যোগদানের জন্য ডাকা হচ্ছে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আরও বলছে, গত বুধবার পর্যন্ত আরও 1,62,000 মানুষ ইউক্রেন ছেড়েছে, যারা তৃতীয় অন্য কোনো দেশের নাগরিক। এছাড়াও আরও লক্ষাধিক বাসিন্দা রয়েছে যারা নিজেদের ঘরবাড়ি ছেড়েছে, তবে তারা ইউক্রেনের সীমান্তের মধ্যে রয়েছে। সংঘাতের আগে ইউক্রেনের সরকার নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলিতে 3,70,00,000 বাসিন্দা বসবাস করতেন। ইউক্রেনের 11টি রাজনৈতিক দল নিষিদ্ধ করলেন জেলেনস্কি। গত 24 ফেব্রুয়ারি ভোর থেকে ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এমন পরিস্থিতিতে ইউক্রেনের 11টি রাজনৈতিক দলের কার্যক্রমের উপর বিধিনিষেধ আরোপ করেছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর মধ্যে বেশ কয়েকটি রাজনৈতিক দলের বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে সম্পর্কের অভিযোগ আনা হয়েছে। রবিবার 20 মার্চ এক প্রতিবেদনে বলা হয়, এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে প্রকাশ করা ভিডিও বার্তায় রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে বিধিনিষেধ ঘোষণা দেন জেলেনস্কি। ইউক্রেনীয় প্রেসিডেন্টের নিষিদ্ধ করা রাজনৈতিক দলগুলোর মধ্যে সরকার বিরোধী প্ল্যাটফর্ম ফর লাইফ ও রয়েছে। ইউক্রেনের পার্লামেন্টে দলটির প্রতিনিধি রয়েছে এবং এটি রাশিয়াপন্থী বৃহত্তম ইউক্রেনীয় দলগুলোর মধ্যে একটি। ইউক্রেনের বিরোধী রাজনৈতিক ব্লকের আরও যেসব দলের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তাদের মধ্যে রয়েছে পার্টি অব শারিয়া, আওয়ার্স, লেফট অপোজিশন, ইউনিয়ন অফ লেফট ফোর্সেস, স্টেট, প্রোগ্রেসিভ সোশ্যালিস্ট পার্টি অব ইউক্রেন, সোশ্যালিস্ট পার্টি ইউক্রেন, সোশ্যালিস্ট এবং ভ্লাদিমির সালদোব্লোক। বিবিসি বলছে, প্রেসিডেন্ট জেলেনস্কির ঘোষণার পর ইউক্রেনের বিচার মন্ত্রণালয় নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেবে। শনিবার রাতের ওই ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, যতদিন সামরিক আইন বহাল থাকবে ততদিন পর্যন্ত রাশিয়াপন্থী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। বাংলার সমৃদ্ধির জন্য 192 টাকা ক্ষতিপূরণ দাবি। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধির জন্য বিমা কোম্পানির কাছ থেকে 2,24,00,000 মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করেছে সরকারি সংস্থা বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি, যা 192 কোটি টাকার কাছাকাছি। ইউক্রেন যুদ্ধে এটাই প্রথম বড় ধরনের সামুদ্রিক বিমার ক্ষতিপূরণ দাবি, খবর রয়টার্সের। ইউক্রেনের রুশ হামলা শুরুর পর কৃষ্ণ ও আজব সাগরের ইউক্রেন সীমানায় মোট 5টি জাহাজে মিসাইল হামলা শুরু হয়েছে। তার মধ্যে একটি জাহাজ ডুবে গেছে। 2 মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে হামলার ঘটনা ঘটে। এতে নিহত হন জাহাজটির তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান। রয়টার্স জানায়, যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনের সমুদ্রসীমায় পণ্যবাহী জাহাজের জন্য বিমার প্রিমিয়াম 100% বেশি বৃদ্ধি পেয়েছে। বিমা পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো এটা আরও বাড়িয়ে নেওয়ার জন্য গভীর পর্যবেক্ষণে আছে, যা শেষ পর্যন্ত বাস্তবায়িত হলে এই খরচ আরও বাড়িয়ে দেবে। বিএসসি জাহাজটির ক্ষতিপূরণ পেতে বিমা কোম্পানির সঙ্গে যোগাযোগ শুরু করেছে। সংস্থাটির একজন সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে এই খবর জানিয়েছে রয়টার্স। বিএসসি জানায়, জাহাজটির যুদ্ধকালীন ঝুঁকি এড়াতে সংস্থাটির মাধ্যমে বিমা করা হয়েছিল, যা পরে লন্ডনের লয়েডের ব্রোকার টাইজার্সের মাধ্যমে পুনঃবিমাও করা হয়েছিল। জাহাজটির বিমার যে সীমা নির্ধারণ করা হয়েছিল তাতে সাধারণ বিমার আওতায় ছিল 10% এবং বাকি 90% ছিল টাইজার্সের আওতায়। অবশ্য যোগাযোগ করেও টাইজার্সের পক্ষ থেকে বিমা সম্পর্কিত কোনো মন্তব্য পায়নি রয়টার্স। বিমা দাবির নিষ্পত্তি হতে বেশ কিছুটা সময় লাগবে বলে রয়টার্সকে জানিয়েছে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক সুমন মাহমুদ। তিনি বলেন, আমরা আমাদের স্বার্থ বজায় রাখার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছি। লন্ডনের সামুদ্রিক বিমার বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঝুঁকি বাড়ায় জলপথে চলাচলে বিমার পরিধি বেড়েছে, যা রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে সংশ্লিষ্ট অঞ্চলে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। যখন যুদ্ধের তীব্রতা বাড়ার সঙ্গে বাণিজ্যিক জাহাজ চলাচলের ঝুঁকি বাড়ছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি সংস্থা। এই সংস্থার সাধারণ পণ্যবাহী জাহাজ বাংলার সমৃদ্ধি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছায় গত 24 ফেব্রুয়ারি। ওই দিন ভোরেই রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করে। হামলার 7ম দিনে বাংলাদেশি জাহাজে রকেট হামলার ঘটনা ঘটে।
তারপর বন্দরটি আশেপাশের এলাকায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সহায়তায় ৩ মার্চ জাহাজে থাকা ২৮ নাবিককে উদ্ধার করা হয়। পরে তাদের ইউক্রেনের বাংকারে সরিয়ে নেওয়া হয়েছিল। ৯ মার্চ জাহাজটির নাবিক ও প্রকৌশলীরা দেশে ফেরেন। আসছি শোবিজের খবরে। বাবা হারালেন ঐশী। বাবা হারালেন কণ্ঠশিল্পী ঐশী। মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মেলা উপলক্ষে লক্ষ্মীপুর স্টেডিয়ামে গান গাইতে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন তার মা। লক্ষ্মীপুরে মেয়ে ঐশী অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরবেন। তখনই ঢাকার মহাখালীর বাসা থেকে তার ভাই খবর পাঠান তাদের বাবা আব্দুল মান্নানের হার্ট অ্যাটাক হয়েছে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ঐশীর বাবা আব্দুল মান্নানের মৃত্যুর খবর প্রথম আলোকে নিশ্চিত করেছেন আরেক শিল্পী রেশমি মির্জা। তিনি জানান, শনিবার দিবাগত রাত ১২টায় ঐশীর বাবা মারা যান। তিনি বাসায় হার্ট অ্যাটাক করেছিলেন। পরে ২ ছেলে তাকে হাসপাতালে নিয়ে যান। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রোববার ফজরের নামাজের পর মহাখালীর আরজতপাড়া জামে মসজিদে ঐশীর বাবার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় জন্মস্থান নোয়াখালীর মাইজদিতে। নোয়াখালী সরকারি কলেজ মাঠে বাদ জোহর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে মাইজদির সাতানি পুকুর পাড় সংলগ্ন সফর আলী মাস্টারবাড়ি সড়কের নিজ বাড়িতে তাকে দাফন করার কথা রয়েছে। গায়িকা ঐশীর বাবা গত ১.৫ মাসের মধ্যে ২বার হার্ট অ্যাটাক করেন। তার হার্টে রিং বসানো হয়েছিল। শেষ করছি খেলার খবর দিয়ে। ৫ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। শুরুতেই সাজঘরে ফিরেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। ব্যক্তিগত রানে লুঙ্গি এনগিগির বলে ক্যাচ আউট হন তামিম। আর ৬ বল খেলে কোনো রান যোগ করার আগেই সাকিব আল হাসান কাগিসো রাবাদার বলে ক্যাচ আউট হন। ১৫ রান করে বিদায় নেন লিটন। ইয়াসির রাব্বি ও মুশফিকুর রহিমও টিকে থাকতে পারেননি বেশিক্ষণ। পাওয়ার প্লে শেষ হওয়ার পরপর আউট হন তারাও। ১২তম ওভারের শেষ বলে ২ রান করা রাব্বিকে আউট করেন রাবাডা। আর পরের ওভারে অভিজ্ঞ মুশফিক বিদায় নেন ওয়েন পার্নেলের বলে এলবিডব্লিউ হয়ে। ফলে ৩৪ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এর আগে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জোহেন্সবার্গের ওয়ান্ডার্সে সাউথ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এদিন সিরিজ জয়ের আশায় কোনো পরিবর্তন ছাড়াই মাঠে নামে বাংলাদেশ দল। তবে শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ছে টাইগাররা। এ প্রতিবেদন লেখা আজ এ পর্যন্তই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন বাংলা ভিউর পর্দায়।